জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার। নির্বাচনের সময় কোনো ক্রাইসিস সৃষ্টি হলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে প্রেসিডেন্টকে এগিয়ে আসতে হয়। প্রেসিডেন্ট তার এক্সক্লুসিভ ক্ষমতা বলে, ইনহেরেন্ট পাওয়ার বলে প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করতে পারে। এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 6টি সংগঠন। এখন কি করবেন ডক্টর ইউনূস? এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে? কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল বদলাতেই পারে। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আড়ালে সরকারের যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে, যারা মাঠে নেই তাদেরকে নিয়ে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা 18 জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে। অন্যদিকে সরকারের 3 মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায়। বলা যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ। গাজী আতাউর রহমান বলেন 20 জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। দর্শক, গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 10 মে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন এই কমিশন গঠন করবে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয়। কারণ 1995 সালে সর্বজন শ্রদ্ধেয় আর্চ বিশপ ডেসমন্ড তুতুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয় তার অনুসৃত প্রক্রিয়া, পদ্ধতি, বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি। অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক ইউনূস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তার দল নির্বাচনে অংশ নিতে চায়। 13 জানুয়ারি সন্ধ্যা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মরস্টান। তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। অধ্যাপক ইউনূস অবশ্য বলেছেন এই কমিশন করা যেতে পারে, তবে এখন নয়। এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর, কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি। সূত্রগুলো বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয়। সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা। খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইউনূস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের যে টুইস্টেড গ্রুপ সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে। আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায় সেটি নোবেল বিজয়ী ইউনূসের জন্য একটা বড় ধাক্কা। এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ 18 জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে। বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনগণের ভোট নিয়ে শঙ্কা আরো বাড়তে পারে।
অন্যদিকে সরকারের মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2026 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে। জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা ও হয়রানি থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের। এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। দর্শক, যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসই দিচ্ছে একাধিক সূত্র। এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনূস কিভাবে এসব চাপ সামাল দেন। আজকে আদালতে রিট হয়েছে, আপনারা যদি চান আপনারাও এটা পড়ে নিতে পারেন। আমি শিরোনামটা বলি, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। এইভাবে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা দেখবেন যে অনেক পত্রিকাতে শিরোনাম হয়েছে, আর আগামীকাল পত্রিকাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে রিটটা পড়ে শোনাই, তারপরে আমি বলবো এই রিটের মধ্যে একটা লাইন আমি অবশ্যই সেটা বলবো, সেই লাইনে আমাদের বুঝতে সহযোগিতা করবে যে আদৌ ম্যাট্রিকুলাস প্ল্যানটা কোথায় হয়েছিল, কিভাবে করা হয়েছিল, যেটার প্রতিফলন বাস্তবায়ন আমরা দেখতেছি। দেখেন, রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারের পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে দেখেন, রিট আবেদনে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এরই মধ্যে ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। আমি কিন্তু রিটের মধ্যে থেকে সব করে আপনাদেরকে শুনাইতেছি। আইনজীবী মামুনুল হাসান রিট আবেদনে আরও উল্লেখ করেন, মানে এই যে রিটটা করছেন নির্বাচন স্থগিত চেয়ে, এটা হচ্ছে আইনজীবী মামুনুল হাসান এর নাম এই ব্যক্তি এই রিটটা করছে। সরকার কিছু সংসদ সদস্য প্রার্থীদের জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এই যে এই লাইনটাই আমাদের বলে দেয় যে ম্যাট্রিকুলাস প্ল্যানটা কোথায় হয়েছে, আমরা সেটা বোঝার চেষ্টা করব। দেখেন, এই লাইনটা আমি আবার পড়ি, সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও, এই যে গানম্যান যে দেওয়া হয়েছে, মানে অল্প কিছু মানুষের দেওয়া হয়েছে, সেইখানেই এই সূক্ষ্ম পরিকল্পনা আমার মনে হয়, আমি সে বিষয়ে আলোচনা করব। এই অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকার এর চরম লঙ্ঘন হয়। তাই রিট আবেদনে লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে। আচ্ছা, এর আগেও কিন্তু একটা রিট হয়েছিল যে নির্বাচন যেন, মানে এই সরকার যেহেতু সাংবিধানিকভাবে বৈধ না, সেহেতু এই সরকারের নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হোক, এরকম একটা রিট দায়ের করা হয়েছিল, সেটা আমলই নেয়নি। কিন্তু এই রিটটা আমার মনে হয় আদালত আমলে নিতে পারে, কারণ এটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতা কোথায় দেখেন, তফসিল ঘোষণা হওয়ার পরে বাংলাদেশে কতগুলো এরকম ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, গোলা বারুদের ব্যবহারে কতজনের প্রাণ গেছে, আপনি একটু খোঁজ খবর নেন, বুঝতে পারবেন যে কোন পর্যায়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে আদালতে রিট হইতেছে, রিটে ওসমান হাদির নাম উল্লেখ আছে, আরও অনেক হাদির নাম উল্লেখ নাই যারা ইতিমধ্যেই মারা গেছেন আততায়ীর লক্ষ্যবস্তু হয়ে। এই যে গানম্যান দিল সরকার কিছুদিন আগে, কয়েকজনকে দিল, আমরা দেখলাম যে তার আশেপাশের মানুষদেরকে দিল গানম্যান। এই গানম্যান দ্বারা আরও প্রমাণ হয়েছে যে দেশের সার্বিক অবস্থা ভালো না। দেখেন, এটা আগেই প্রমাণ করে ফেলাইছে যে দেশের অবস্থা ভালো না, নির্বাচন করতে হলে গানম্যানের প্রয়োজন আছে, সেটা সরকার স্বীকার করিয়া সরকারের তরফ থেকে গানম্যান দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ করছে না, আগেই প্রমাণ করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। দেখেন, 2024-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, 8ই আগস্ট ইউনূস সরকার গঠন হয়েছে। এই যে 15-16 মাস এর মধ্যেও এই একটা দেশ থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারলো না। আমরা দেখলাম একাধিকবার
যৌথ বাহিনীর অভিযান চললো, ডেভিল হান্ট, এই হান্ট, বিভিন্ন নাম দেওয়া হলো অভিযানে আমরা কি দেখলাম, দেওয়া হয় অস্ত্র উদ্ধারের অভিযান। আমরা সংবাদ পাই যে শুধু আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে, মানে ডেভিল হান্ট, ডেভিল বলতে আওয়ামী লীগ। কারা অস্ত্র লুট করলো, অস্ত্রগুলো কোথায় আছে, 6,51,609 রাউন্ড গোলা বারুদ কোথায় আছে, এগুলা বড় কথা না। ডেভিল হান্ট মানেই আওয়ামী লীগ ধরো, সেই রকম অভিযান দেখলাম। এখনও তো তারা এই 15-16 মাসে এই 7,000 7,500 অস্ত্র উদ্ধার করতে পারে নাই। পাশাপাশি সরকার গানম্যান দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে যে প্রার্থীরা নিরাপদ না, মানে গানম্যানবিহীন নিরাপদ না। এই মুহূর্তে হলো রিট, এই রিট যদি আমলে নেয়, এবং আমার মনে হয় যে এটা যথার্থতা আছে, আদালত থেকে এই রায়ও আসতে পারে যে একটা নির্দিষ্ট সময় ধরে দিল যে এতদিনের মধ্যে সকল হারানো অস্ত্র উদ্ধার করতে হবে এবং এত তারিখের মধ্যে নির্বাচন, অথবা যেভাবেই হোক যদি স্থগিতের এডিটের পক্ষে যদি রায় আসে তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। এখানে আদালত থেকে যখন কোনো রায় আসবে কেউ তারও অমান্য করতে পারবে না। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে সেই রাজনৈতিক দলগুলো তো মাঠে নেমে আন্দোলন করতে পারবে না, কারণ সরকার তো আর নির্বাচন স্থগিত করে না, নির্বাচন কমিশন তো স্থগিত করে। স্থগিত যদি হয় আদালতের রায়ের মাধ্যমে হবে। দেখেন মেটিকুলাস প্ল্যান, সূক্ষ্ম পরিকল্পনা। যাই হোক, একই বিষয় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করতে পারে, সেটা বড় কথা না। আপনি একটু ভেবে দেখতে পারেন যে এইখানে মেটিকুলাস প্ল্যানটা কীভাবে হলো। আমরা বারবার বলতেছি নির্বাচনের সন্দেহ আছে, যদি আছে, কিন্তু আছে। এই যদি কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে সামনে আসতেছে, অনেক খেলা হয়তো বা হইতেছে, মানে অনেক কিছু বোঝা যায় কিন্তু সবকিছু বলা যায় না। যাই হোক, যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল, সেই আওয়ামী লীগই কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে? এই যে ইউটার্ন, এটা কি হঠাৎ করেই ইউনূস সরকারের নিজস্ব সিদ্ধান্ত, প্রফেসর ইউনূসের নিজের সিদ্ধান্ত, নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল? আজ আমরা সেই বিষয়টি খোলাসা করে আলোচনা করতে চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসের এই এক লাইনের বক্তব্য এখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তুলেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের দুঃশাসন ও দমনমূলক শাসনের জন্য ক্ষমা চায় তাহলে রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি কোনো নৈতিক আহ্বান নাকি কূটনৈতিক চাপে দেওয়া রাজনৈতিক ইউটার্ন? যে কারণে আমি এভাবে কথাটা শুরু করেছি, কারণ এই কথাগুলোর যে টাইমিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 2 দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিন তিনি বাইরে ছিলেন, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে এই 2 দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন 2 দিন আগে। ওয়াশিংটনে তিনি বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে। এর একজন হলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। এদের সঙ্গে তিনি কথা বলেছেন। এটি নিয়ে কালো আমরা একটি কন্টেন্ট করেছিলাম, সেটি অন্য বিষয়। ঢাকার কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, মানে হুকারের সঙ্গে এবং পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আলোচনার মূল বিষয় ছিল 12 ফেব্রুয়ারির নির্বাচন। কি ছিল এই নির্বাচন, কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা। এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি। ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে, আনতেই হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয়, নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে। আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে, রাজনীতির দরজা, নির্বাচনের দরজা। এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক 2 জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোট স্ট্যান, এই 2 জন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গতকাল রাতে, মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকালে, ওই বৈঠকে ইউনূস বলেছেন, সাবেক শাসকরা মানে আওয়ামী লীগ এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। এই কথাটি তিনি এর আগেও বলেছেন, কিন্তু গতকাল আবার বলেছেন। এবং এরপরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেননি বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি। এটি নিয়ে একবার কথা হয়েছিল, কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি, পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্বিস এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে এবং ওই 2 কূটনীতিক হয়তো মার্কিন কোনো স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনূসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন, তাকে জানিয়েছেন। এর প্রেক্ষিতেই হয়তো ইউনূস বলেছেন, সত্য এবং জাতীয় পুনর্মিলন, রিকনসিলিয়েশন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন, মানে
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন। একথা সত্য, এটি আওয়ামী লীগের জন্য তিনি এর আগেও বলেছেন। কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, মানে আওয়ামী লীগের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, সেগুলো সব জঘন্য অপরাধ, তবু তারা সম্পূর্ণ অস্বীকার করে আসছে, এটি ইউনূস বলছেন। আবার তিনি বলছেন এই আলোচনার পরে আবার আরো একটি ইস্যুতে তিনি বলছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয় একদিন পরেও নয়, মানে এই জায়গায় তিনি খুব দৃঢ় আছেন এবং বলছেন যে শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনূস বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। আসলে ইউনূসের গতকাল রাতের আহ্বান তার আগের বক্তব্যগুলোর সঙ্গে স্পষ্টতই কিছুটা সাংঘর্ষিক, কারণ এর আগেও ইউনূস সরকার এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো বলেছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিচার ছাড়া তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, রাজনীতিতে ফিরবার সুযোগ দেওয়া যাবে না। তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন? বিশ্লেষকরা বলছেন এখানে আন্তর্জাতিক সমীকরণই বড় ফ্যাক্টর। আপনারা তো জানেন যে ভারত শুরু থেকেই চেয়েছে বাংলাদেশের নির্বাচন যেন কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে না হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক হয়, সব দল অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র চায় এমন একটি নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে ইউনূস সরকারের সামনে বিকল্প হয়তো খুব বেশি নেই। তাই ক্ষমা শব্দটি এখন আসলে হয়ে উঠেছে রাজনৈতিক টুল। প্রশ্ন হলো এটা কি সত্যি নৈতিক অনুশোচনার প্রশ্ন, নাকি দায় স্বীকার করে নতুন শর্তে রাজনীতিতে ফেরার সুযোগ মাত্র, মানে যেটি এখন ইউনূস সাহেব করে নিজেও পার পেতে চাইছেন। আবার এখনকার রাজনীতির দিকে যদি খেয়াল করেন দেখবেন বিএনপি পুরোপুরি নির্বাচনী মুডে আছে। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির পালে অবশ্যই কিছুটা হাওয়া লেগেছে। বিএনপি এখন প্রকাশ্যে জামাতে ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে, জায়গায় জায়গায় তাদের ভিতরে লাগালাগি আছে। বিএনপি চায় নির্বাচন হোক, কিন্তু এমন ভাবে যাতে হঠাৎ করে নতুন কোন সমীকরণ তৈরি না হয়। তাই এই ক্ষমা চাওয়া, মানে যদি আওয়ামী লীগ চায় এবং ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে। কারণ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন, মানে যদি হয়, পুরো মাঠটাই তখন নতুন করে বদলে যাবে, নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠ পুরো বদলে যাবে। তবে একটা বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। এই যে আমরা ক্ষমা চাওয়ার কথা বলছি, ইউনূস সাহেব বলেছেন, আসলে আওয়ামী লীগ কি আদৌ ক্ষমা চাইবে? তাদের টোন কি, তারা কি বলছে সেটিও তো বোঝা দরকার। এক হাতে তো আর তালি বাজবে না। তাহলে চলুন দেখি আওয়ামী লীগ আজকাল কি বলছে। শেখ হাসিনা এবং তার দল বলছে নো ভোট, নো ভোট, মানে বাংলা করলে দাঁড়ায় মানে নৌকা না থাকলে কোনো ভোট নয়। নৌকা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, এটি তো নেই এখন, জানেন। এটাই এখন আওয়ামী লীগের। সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। যারা এখনো ভিডিওতে লাইক দেননি, একটি করে লাইক দিন। এমন প্রতিনিয়ত আপডেট পেতে হলে আবার সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।